গল্পরানওয়ে 18 এর শেষ আলো। লেখিনিতে আরবা চৌধুরী আরু। পর্ব সংখ্যা 2। চৌধুরী বাড়ির সকালটা সবসময় একটু তাড়াতাড়ি শুরু হয়। এ বাড়ির নিয়ম অনুযায়ী সকাল সকাল উঠে পড়তে হয় সবাইকে। পুরনো কাঠের জানালার ফাঁক গলে সূর্যের নরম রোদ ঢুকে পড়ে ডাইনিং রুমের মেঝেতে। দেয়ালের ঘড়িটা টিকটিক শব্দে সকাল 8টা বাজার ঘোষণা দিচ্ছে। ডাইনিং টেবিলে তখন সকালের নাস্তা সাজানো। মহিউদ্দিন চৌধুরী নিজের জায়গায় বসে খবরের কাগজ পড়ছেন। চোখে মোটা চশমা, কাগজের ফাঁক দিয়ে মাঝে মাঝেই টেবিলের দিকে তাকাচ্ছেন, কে এসেছে, কে আসেনি, সবকিছু খেয়াল করছেন। ফারুক চৌধুরী নীরবে নাস্তা করছে। মুখে সেই চিরচেনা স্থির ভাব। অফিসে বের হওয়ার তাড়া আছে, তবু কোনো তাড়াহুড়ো নেই। আরিবা তাসনিম তার পাশে দাঁড়িয়ে স্বামীর কি লাগবে সেটাই দেখছেন। রান্নাঘরে উপস্থিত আছে মেহজাবিন আর জুলেখা খালা, জন মিলে রান্নাঘরের দিকটা সামলাচ্ছেন। আহিয়া স্কুল যাবে বলে রেডি হয়ে খেতে বসে গেছে। স্কুলে এখন মর্নিং শিফট, তাই সকাল সকালই ব্যস্ততা। আহিয়ার পড়াশোনার প্রতি আগ্রহ একটু বেশি। সে ডক্টর হতে চায়। বয়স মাত্র 13 হলেও ভাবসাব বড়দের মতো। তার বয়সী ছেলেমেয়েরা যেখানে খেলাধুলা আর হইচইয়ে মেতে থাকে, আহিয়া সেখানে ঘরের এক কোনায় বসে বইয়ে মুখ গুজে থাকে। ওর পাশে বসে আছে 7 বছরের ফারদিন, ভীষণ দুষ্টু ছেলে। তবে দাদার সামনে সে সবসময় একেবারে ভদ্র বাচ্চা। এই যে এখনই, মাঝে মাঝে মহিউদ্দিন চৌধুরীর দিকে তাকাচ্ছে আর ডিমের কুসুমটা একটু একটু করে তুলে টেবিলের নিচে ফেলছে। না খেয়ে মহিউদ্দিন চৌধুরী দেখলে যে রামধমক খাবে, সেটা সে ভালোভাবেই জানে। তাই এত লুকোচুরি। আরিজ টেবিলের এক পাশে বসে আছে। হালকা অলিভ কালারের শার্ট, হাতা ভাঁজ করা। সামনে খাবার থাকলেও সে খুব একটা খাচ্ছে না। শুধু মাঝে মাঝে কফিতে চুমুক দিচ্ছে। ফারহান চৌধুরী তখনও নাস্তা করতে বসেনি। সে দাঁড়িয়ে আছে, মোবাইলে কারো সঙ্গে কথা বলছে। মাঝে মাঝেই রান্নাঘরের দিকে তাকাচ্ছে। তার মূল উদ্দেশ্য একটাই, মেহজাবিন কখন খাবারের টেবিলে এসে বসবে। প্রাণপ্রিয় স্ত্রীর সঙ্গে বসে সকালের খাবার না খেলে তার দিনই শুরু হয় না। কিন্তু সবার সামনে সরাসরি ডাকতে পারছে না, তাই ফোনে কথা বলার ভান করে সময় পার করছে। অফিসে দেরি হয়ে যাচ্ছে, তবু তাতে তার কিছু আসে যায় না। ব্যাপারখানা মহিউদ্দিন চৌধুরী খুব ভালোই বুঝে। তিনি সবার কাণ্ডকারখানা লক্ষ্য করছেন। এসব দেখে তার প্রাণ জুড়িয়ে যায়। তিনিও তো একসময় তার স্ত্রীর সঙ্গে এভাবেই খুনসুটি করেছেন। এখন নিজের ছেলেদের সেই একই স্বভাব দেখতে পেয়ে ভালোই লাগে। এমন সময় ওপরতলা থেকে হঠাৎ একটা কান্নার শব্দ ভেসে এলো। খুব ছোট, খুঁতখুতো করা কান্না। ঘুম ভাঙার কান্না। আম্মু, আম্মু। 1 সেকেন্ডের জন্য সবাই থমকে গেল। ফারহান কথা মাঝপথেই থামিয়ে দিল। ফোন নামিয়ে রেখে সে সঙ্গে সঙ্গে সিঁড়ির দিকে তাকালো। ঠিক তখনই ওপরতলার করিডোরে দেখা গেল ছোট্ট নূরকে। চুল এলোমেলো, চোখ আধখানা বন্ধ। গোলাপি রঙের ফ্রকটা ঘুমের ভাঁজে কুঁচকে আছে। চোখ বেয়ে পানি নামছে, ঠোঁট কাঁপছে। হাত বাড়িয়ে হাঁটছে সে, কিন্তু কাউকে ঠিকমতো দেখতে পাচ্ছে না। আম্মু, আম্মু কোথায়? চৌধুরী বাড়ির সবচেয়ে লাজুক বাচ্চা নূর। সবাই তাকে নিয়ে একটু বেশিই আহ্লাদ করে। করবে না কেন, বাচ্চাটা অসম্ভব আদুরে, অল্পতেই অসুস্থ হয়ে পড়ে। আর ওর আধো আধো কথাগুলো সবার মন কাড়ে। মহিউদ্দিন চৌধুরী নূরকে সবচেয়ে বেশি ভালোবাসেন। কারণ, ও দেখতে একদম তার প্রাণপ্রিয় স্ত্রীর মতো। একই জোড়া ভুরু, শ্যামলা বর্ণ, হালকা কোঁকড়ানো চুল। থুতনি আর গলার মাঝ বরাবর তিলটাও একদম একই জায়গায়। নূরের মায়াবী চোখের দিকে তাকালেই মহিউদ্দিন চৌধুরীর সব চিন্তা দূর হয়ে যায়। তিনি খবরের কাগজটা নামিয়ে সেদিকে তাকালেন। ফারহান চৌধুরী আর 1 সেকেন্ডও দেরি করল না। দ্রুত এগিয়ে গেল। এক ঝটকায় নূরকে কোলে তুলে নিল। এই তো বাবা, এই তো আমি আছি। তার গলায় একেবারে নরম সুর। নূর বাবার গলায় মুখ গুজে ধরল। ছোট্ট হাত দুটো শক্ত করে আঁকড়ে ধরল ফারহানের শার্ট। কান্নাটা তখন আরো জোরে বেরিয়ে এলো, আশ্রয় পেয়ে। আম্মু নাই। কান্নার ফাঁকে ফাঁকে শব্দটা ভেঙে ভেঙে বেরোয়। আম্মু রান্না করছে, মা। এখনই আসছে।
বলেই ফারহান মেহজাবিনকে ডাক দিতে গেলে তার আগেই মহিউদ্দিন চৌধুরী বলে উঠলেন, বৌমা, তাড়াতাড়ি আসো, আমার ছোট পরীটা কাঁদছে। রান্নাবান্না বাদ দাও, আগে নিজের মেয়েটাকে দেখো। ফারহান আর ডাকল না, কাজটা তার বাবা নিজেই করে দিলেন। সে নূরের মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, চুপ কর আম্মু, চলে আসছে আমার মা। চুপ করো। মেহজাবিন রান্নাঘর থেকে ছুটে এলো, এসে হাত বাড়িয়ে মেয়েকে কোলে নিতে গেল। কিন্তু ঠিক সেই মুহূর্তেই নূরের মনোভাব বদলে গেল। সে মায়ের কোলে না গিয়ে বাবার গলা আরো শক্ত করে ধরে রাখল। মেহজাবিন একটু হতাশ হল। তার মেয়েটা এমনই, চুপচাপ, কিন্তু ভীষণ জেদি। হুটহাট যা ইচ্ছা তাই করে। লোকমুখে সে শুনে এসেছে, মেয়ে মানুষের এত জেদ থাকা ঠিক না। এসব ভেবেই মায়েরা একটু বেশি ভয় পায়। পরের বাড়ি গিয়ে মেয়েটা কি পরিস্থিতিতে পড়বে, এই দুশ্চিন্তাই কাজ করে। তাই ছোট থেকেই সবকিছু খেয়াল রাখা উচিত, মেহজাবিন এমনটাই মনে করে। ফারহান মেয়ের জেদ দেখে মুচকি হাসল। একদম তার মতোই হয়েছে মেয়েটা, জেদে ভরা। নিজের সব ব্যস্ততা ভুলে সে নূরকে কোলে নিয়েই বাথরুমের দিকে এগিয়ে গেল। ডাইনিং টেবিলে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। আরিজ চুপচাপ তার তীক্ষ্ণ চোখে সবকিছু লক্ষ্য করল। বাথরুমে ফারহান নূরকে সিঙ্কের পাশে দাঁড় করাই। নিজে কল খুলে দেয়। ঠান্ডা পানির শব্দে নূর একটু চমকে ওঠে। ঠান্ডা? ফারহান হেসে জিজ্ঞেস করে। নূর মাথা নেড়ে না বোঝায়। কান্না অনেকটাই থেমে গেছে। ফারহান নিজের হাতেই নূরের মুখ ধুইয়ে দেয়। চোখে মুখে যত্ন করে পানি ছিটিয়ে দেয়। তারপর তোয়ালে দিয়ে মুছিয়ে দেয়। এখন ব্রাশ। আলতো করে বলে সে। নূর নিজে ব্রাশ ধরতে চায়। ফারহান পেস্ট লাগিয়ে দেয়, গুনে গুনে ব্রাশ করাই। 1, 2, 3। দরজার ফাঁক দিয়ে আরিজ সব দেখছে। কিছু বলল না। শুধু দেখল। এই দৃশ্যটা তার ভেতরে কোথাও একটা অদ্ভুত রেখা টেনে দিল। কেন দিল, সে নিজেও জানে না। ব্রাশ শেষ হলে ফারহান নূরকে আবার কোলে তোলে। চলো, নাস্তা করবা। নূর চোখ মুছে মাথা নেড়ে রাজি হয়। ডাইনিং টেবিলে ফিরে এলে সবাই আবার স্বাভাবিক হয়ে যায়। আরিবা তাসনিম নূরের জন্য আলাদা করে পোরটা দেয়। মহিউদ্দিন চৌধুরী একবার বৌমাদের খেতে বসতে বলেন। আর কিছু না বললেও চোখে নজর রাখলেন। ফারহান নূরকে কোলে বসিয়েই খাওয়াতে শুরু করে। নিজের প্লেটে খাবার ছুঁয়েও দেখে না। আরিজ এবার চামচ তোলে। ছোট্ট নূর চোখ তুলে আরিজের দিকে তাকায়। কাল থেকে ওর ভীষণ ভয়, দুপুরে ছাদে যাওয়ার কথা আর বেলিফুল ছেঁড়ার কথা ফাঁস হয়ে গেলে আম্মু পিটুনি দেবে। আরিজ নূরের দিকে তাকাতেই জনের চোখাচোখি হয়ে যায়। আরিজ ভুরু জোড়া নাচিয়ে তাকাতেই নূর আর সেই দৃষ্টি সহ্য করতে পারে না। মাথা নিচু করে নেয়। চৌধুরী বাড়ির পেছনের বাগানটা দিনের এই সময়টায় বেশ প্রাণবন্ত থাকে। বড় বড় আমগাছ আর জবা গাছের ছায়ায় জায়গাটা ঠান্ডা ঠান্ডা লাগে। মাটিতে ছড়িয়ে আছে শুকনো পাতা, সেই বাগানের এক কোণে আজ জমে উঠেছে এক বিচিত্র সংসার। ফারদিন, রাহাত আর নূর, তিনজনেই খেলায় ব্যস্ত। রাহাত পাশের বাসার ছেলে। বয়সে নূর আর ফারদিনের কাছাকাছি। প্রতিদিনই অন্তত একবার না এলে তার মন ভরে না। এই বাড়িটা তার কাছে নিজের বাড়ির মতোই। কখনো খেলতে, কখনো শুধু ফারদিন আর নূরকে ডাক দিয়ে নিয়ে যেতে। নূরের পরনাটা আজ একটু অন্যরকম। নীলচে স্কাই ব্লু রঙের ঢিলেঢালা টি শার্ট, আর জিন্সের ছোট শর্ট প্যান্ট। কিন্তু আসল আকর্ষণ ওর সাজানো সাজ। প্যান্টের ভেতরে গুজে রাখা একটা ছোট্ট ওড়না, সেটা সে যত্ন করে পেঁচিয়ে কাঁধে তুলে রেখেছে, একদম শাড়ির আঁচলের মতো। ওড়নার অল্প অংশ বাতাসে দুলছে, আর অর্ধেক পা এমনিই খোলা। মাথায় আবার একটা পাজামা প্যাঁচিয়ে চুলের মতো করে বেঁধেছে। মাঝে মাঝে সেটা ঢলে পড়ছে, তখন নূর 2 আঙুলে ধরে ঠিক করছে। সামনে মাটিতে সাজানো অনেকগুলো থালা বাসন। পুরনো টিনের থালা, ভাঙা প্লাস্টিকের বাটি, ছোট একটা পাতিল, আর একখানা খুন্তি। ওরা হাঁড়ি পাতিল খেলছে। নূর মাটিতে বসে আছে। বসে বসে নিজের কপালের সামনে নামা চুল একটু একটু করে সরাচ্ছে। তারপর ছোট্ট পাতিলে মাটি ঢেলে তার ভেতরে গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে ফেলছে। খুন্তি দিয়ে নাড়ছে খুব মনোযোগ দিয়ে। এইডা তরকা, লাহাত।
নূর তুতলে গলায় বলে। রাহাত গম্ভীর মুখে সামনে দাঁড়িয়ে বুকটা একটু ফুলিয়ে রেখেছে। আজ সে বর। তাড়াতাড়ি রান্না শেষ করো, আমাকে অফিসে যেতে হবে। সে হুকুমের সুরে বলে। নূর মাথা নেড়ে বলে। আচ্ছা, আমি এতনি খাবার দিচ্ছি আর এতু তপেক্ষা তরলাহাত। ফারদিন একটু দূরে দাঁড়িয়ে আছে। তার হাতে একটা ভাঙা ঝুড়ি। আজ সে বাবা বাজার করে এসেছে। এই নূর, আমি বাজার নিয়ে আইছি। সে গম্ভীর গলায় বলে। নূর চোখ বড় বড় করে তাকায়। কি আনেছো বাবা? ফারদিন ঝুড়ির ভেতর থেকে একটা শুকনো পাতা তুলে ধরে। এই নাও মাছ। আর এইটা আলু। রাহাত তৎক্ষণাৎ বলে ওঠে। শ্বশুর আব্বু আপনি বসেন, নূর সব মাছ ছেটে নিয়ে আসুক ততক্ষণে। আপনার মেয়ে মাশাআল্লাহ সব পারে আব্বু। নূর এক মুহূর্তের জন্য থমকে যায়। তারপর মাথা নিচু করে, লজ্জা পাওয়ার ভান করে। ওড়নার এক পাশ দিয়ে মুখ ঢাকার চেষ্টা করে। আমি পারি না। সে খুব আস্তে বলে। রাহাত আবার হুকুম করে। পারবা। তুমি আমার বউ। এই কথাটা শুনে ফারদিনের ভেতর হঠাৎ একটা অন্যরকম উত্তাপ খেলে যায়। শোনো রাহাত। ফারদিন খুব সিরিয়াস মুখে বলে। আমি দাঁড়াবো না বেশিক্ষণ, এখনই চলে যাব, এত ব্যস্ত হওয়ার দরকার নেই। আমার মাইয়াডারে দেইখা রাখবা। এইটা তোমার দায়িত্ব। এইটা তোমার বউ। নূর তখন একেবারে মাথা নিচু করে বসে পড়ে। পায়ের আঙুল দিয়ে মাটিতে দাগ কাটে। মুখ লাল হয়ে ওঠে, কিন্তু সে হাসি চেপে রাখার চেষ্টা করছে। রাহাত বুক ফুলিয়ে বলে। আমি দেইখা রাখমু। তুমি চিন্তা কইরো না। আরিজ নিজের রুমে বই নিয়ে বসেছিল। অনেকক্ষণ ধরে পড়ছে। চোখে ক্লান্তি জমে এসেছিল। একটু বাতাস নেওয়ার জন্য সে বেলকনির দিকে এসেছিল। বেলকনির রেলিংয়ে ভর দিতেই নিচে চোখ পড়ল। প্রথমে বুঝতে পারেনি কি হচ্ছে। তারপর ধীরে ধীরে সব পরিষ্কার হলো। তার চোখ আটকে গেল নূরের ওপর। ওর সেই অদ্ভুত সাজ, ওড়না, মাথার প্যাঁচানো পাজামা, ছোট্ট হাত দিয়ে পাতিলে নাড়ানো। তারপর তার কানে কিছু কথা আসলো। আমার বউ। দায়িত্ব। দেইখা রাখবা। আরিজের ভেতরে যেন কেউ হঠাৎ একটা সুতো টেনে দিল। মাথার ভেতর হালকা ঝাঁকুনি লাগল। সে জানে ওরা বাচ্চা। সে জানে এটা খেলা। কিন্তু তবু বুকের কোথাও একটা অস্বস্তিকর অনুভূতি গজিয়ে উঠল। অচেনা, অপ্রয়োজনীয়, অথচ দমবন্ধ করা। তার চোখ ধীরে ধীরে লাল হয়ে উঠল। নিচে ফারদিন আবার বলছে। খেয়াল রাখবা কইলাম কিন্তু। রাহাত হাসছে। নূর লজ্জা পাওয়ার ভান করছে। এই লজ্জাটা, এই মাথা নিচু করা, এই দৃশ্যটা আরিজ সহ্য করতে পারল না। বইটা সে এক পাশে ছুঁড়ে রাখল। আর এক সেকেন্ডও দেরি না করে বেলকনি ছেড়ে ঘরের ভেতর ঢুকে গেল। দরজা খুলে সিঁড়ির দিকে দৌড় দিল। নিচে তখনও খেলাটা চলছে। নূর খুন্তি দিয়ে পাতিল নাড়ছে। রাহাত সামনে দাঁড়িয়ে। হঠাৎ ছায়া পড়ে গেল ওদের ওপর। তিনজনই একসঙ্গে তাকালো। আরিজ। চোখ লাল। মুখ শক্ত। নিঃশ্বাস ভারী। এইসব কি? জোরে ধমক দিয়ে বলল। ওর ধমক শুনে রাহাত কেঁপে উঠে প্রস্রাব করে দিল। ফারদিন প্রথমে বোঝার চেষ্টা করে। খেলা। আরিজের চোখ ফারদিনের দিকে যায়। চোখ গরম করে তাকাতেই ফারদিন দৌড় দেই, কিন্তু তার আগে ওটি শার্ট থাবা দিয়ে ধরে নেয় আরিজ। নূর ভয় পেয়ে ওড়নার কোণটা আরো শক্ত করে ধরে। আমি কিচ্ছু কই নাই। চলবে। গল্পটা কেমন লাগলো জানাবেন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ।